এখন আসন ত্যাগ করবেন না, আমাদের অনুষ্ঠান চলবে। আমাদের প্রধান অতিথি প্রখ্যাত শ্রী অরবিন্দ গবেষক ভাস্কর মুখোপাধ্যায়, তিনি অনেক দূর থেকে এসছেন। তিনি তার বক্তব্য এখন উপস্থাপিত করবেন। আপনারা অনুগ্রহ করে আসনে উপবেশন করুন। শ্রী ভাস্কর মুখোপাধ্যায়। মঞ্চে উপবিষ্ট বিশিষ্টজন, শ্রদ্ধেয় মহারাজ, শ্রদ্ধেয় শ্রোতৃমণ্ডলী এবং আমরা যাদের ছবি দেখতে পাচ্ছি তাদের সকলকে আমার অন্তরের শ্রদ্ধা। আপনারা সকলে দেখেছেন যে অনুষ্ঠানের বলা যেতে পারে আজকে যাকে ট্যাগলাইন বলা হয়, সেটা একটা কথা লেখা আছে, 15ই আগস্ট ভারতবর্ষের স্বাধীনতা দিবস ও শ্রী অরবিন্দের জন্মদিবস উপলক্ষে। এটা আমরা অনেকে জানি এবং এটি চর্চা হওয়ার বিশেষ প্রয়োজন, কারণ যারা এখানে বসে আছেন তারা অনেকে জানলেও এটা দুর্ভাগ্য হলেও সত্য যে আমরা যখন স্কুলে পড়তাম তখন স্বাধীনতা দিবসের যখন পতাকা উত্তোলন করা হতো তার নিচে শ্রী অরবিন্দের ছবি থাকতো অধিকাংশ স্কুলে, সুকান্ত ভট্টাচার্যের ছবিও থাকতো। কিন্তু এখন অনেকেই এটা জানেন না, সাধারণ এই তথ্যটা যে শ্রী অরবিন্দের জন্মদিনও 15ই আগস্ট। 15ই আগস্ট 1947 ভারত যখন স্বাধীন হয় তখন শ্রী অরবিন্দ তার কাছে দক্ষিণের তিরুচিরাপল্লী রেডিও থেকে একটি ভাষণ চাওয়া হয়, বাণী চাওয়া হয়। তিনি তার একটা বক্তৃতা দিয়েছিলেন, সেটি দুটো রূপ আছে, সেটি দীর্ঘ বক্তৃতা, কিন্তু সেখানে তিনি একটা গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন। বক্তৃতার প্রথমেই তিনি বলেছিলেন যে একজন অধ্যাত্মপন্থী হিসেবে আমি মনে করি এই যে ভারতবর্ষের স্বাধীনতা এবং আমার জন্মদিন একই দিনে পড়েছে, এটি কোনো হঠাৎ যোগ নয় বা কাকতালীয় নয়। বুঝতেই পারছেন আমি বাংলা তর্জমা করে বলছি, উনি মূল ইংরেজিতে বলেছিলেন। এটি কোনো হঠাৎ যোগ বা কাকতালীয় যোগাযোগ নয়। আমি যে কাজ নিয়ে আমার জীবন শুরু করেছিলাম এটি হলো সেই কাজের ওপর ভগবৎ শক্তির সম্মতি এবং অনুমোদন সূচক আশীর্বাদ। আমি অল্প অংশ পড়লাম, কিন্তু এখানে দুটো কথা আপনারা খেয়াল করুন। যে কাজ নিয়ে আমি আমার জীবন শুরু করেছিলাম, আমাদের এখনো অনেকেরই ধারণা নেই যে ভারতবর্ষের স্বাধীনতাতে শ্রী অরবিন্দের ভূমিকা কতটা। তিনি জীবন শুরু করেছিলেন মানে তার জন্ম তো 1872, তাহলে সেই সময় থেকে আর তিনি ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন 1906 থেকে। তিনি বরোদা থেকে চলে এসেছেন 1 বছরের ছুটি নিয়ে বিনা বেতনে জুলাই মাসে। আর 1910 সালের 31শে মার্চ তিনি জাহাজে করে রওনা দিয়েছেন পন্ডিচেরির উদ্দেশ্যে। 4 এপ্রিল জাহাজ গিয়ে পৌঁছেছে পন্ডিচেরিতে। তার মানে সেই যদি 6 থেকেও ধরা হয় তাহলে 6 জুলাই থেকে 1910 মার্চ, তার মানে 3.5 বছর, পুরো 4 বছরও নয়। তার মধ্যে আবার 1 বছর বিচারাধীন বন্দী হিসেবে আলিপুর কারাগারে বন্দী। তাহলে এইটুকুই কি শ্রী অরবিন্দের ভূমিকা? কিন্তু শ্রী অরবিন্দকে যদি 1906 থেকেই আমরা ধরে নিই, তখন বিচার করলে তার বয়স দাঁড়াচ্ছে 34 বছর। তাহলে কি সেটাই তার জীবনের শুরু? কিন্তু তিনি যখন একথাটা বললেন তার মানে আমাদের একটু ভালো করে বুঝে নিতে হবে। এবং তার সঙ্গে বললেন যে কাজ আমি শুরু করেছিলাম তাতে ভগবৎ শক্তির সম্মতি এবং অনুমোদন সূচক আশীর্বাদ। আসলে এটা মনে রাখতে হয়, তিনি সেইটা দিয়ে তার কাজ শুরু করেছিলেন, কিন্তু ভারতবর্ষের স্বাধীনতা তিনি চেয়েছিলেন ভারতবর্ষের শুধু নিজের জন্য নয়। এই কথাটা আমরা যদি বুঝতে পারি তাহলে আজকের যুগে শ্রী অরবিন্দের প্রাসঙ্গিকতাটা আমাদেরকে বুঝতে সুবিধা হবে। কারণ এটা নিশ্চিত করে বলা যায় 15ই আগস্ট আসবে, অনেক মহাপুরুষের জন্মদিন আসে যায়, ভারতবর্ষে মহাপুরুষের অভাব নেই। আমাদের বুঝতে হয় যে আজকের যুগে তাদের কোনো প্রাসঙ্গিকতা আছে কিনা। যদি সেইটা না বুঝতে পারি তাহলে কিন্তু সেটা একদিনের অনুষ্ঠান হিসেবে শেষ হয়ে যাবে। শ্রী অরবিন্দের প্রাসঙ্গিকতা 2024-এ আছে কিনা। প্রথমে যেটা বললাম যে তিনি ভারতের স্বাধীনতা চেয়েছিলেন
শুধুমাত্র ভারতের নিজের জন্য নয়। কেন কেন এই কথাটা বলা হচ্ছে? কারণ ওই যে তার বাণীটি, যেটি 15ই আগস্ট 1947-এ রেডিওতে সম্প্রচারিত হয়েছিল, সেই দীর্ঘ বাণীটিতে তিনি তার 5টা স্বপ্নের কথা বলেছিলেন। সেই 5টা স্বপ্নের কথায় আমি যাচ্ছি না, কিন্তু তার মধ্যে একটা স্বপ্ন ছিল যে ভারতবর্ষ সমস্ত পৃথিবীকে দেখাবে আধ্যাত্মিকতার পথ। কেন দেখাবে? সারা পৃথিবীকে আধ্যাত্মিকতার পথ দেখাবে, আর সকলে সেটা গ্রহণই বা করবে কেন? আধ্যাত্মিকতার আদৌ কোনো প্রয়োজনীয়তা আছে কি? আমার আপনার জীবনে কি প্রয়োজনীয়তা আছে? যদি এইটা আমরা উপলব্ধি না করতে পারি, তাহলে আবারও বলছি, সেইটা একটা একদিনের ঘটনা, একদিনের একটা উৎসব হয়ে শেষ হয়ে যাবে। 1910-এ শ্রী অরবিন্দ চলে গেলেন পন্ডিচেরিতে, আর 1922-এ 12 বছর পরে তিনি দেশবন্ধু চিত্তরঞ্জন দাসকে, যার ছবি আপনারা দেখতে পাচ্ছেন, তার সঙ্গে শ্রী অরবিন্দের দীর্ঘ দিনের যোগাযোগ, একটা আলাদা আলাদা অধ্যায়ের কথা, আলাদা আলাদা দিনের আলোচনার দাবি রাখে। আক্ষরিক অর্থে এখানে যাদের ছবি আপনারা দেখছেন, তাদের প্রত্যেকের সঙ্গে শ্রী অরবিন্দের যোগাযোগ। শ্রী অরবিন্দ সুভাষচন্দ্র, শ্রী অরবিন্দ ভগিনী নিবেদিতা, শ্রী অরবিন্দ স্বামী বিবেকানন্দ, শ্রী অরবিন্দ ও চিত্তরঞ্জন দাস, এদের প্রত্যেকের বিষয় আলাদা আলাদা করে বলা যায়, আমরা সেটা যাচ্ছি না। 1922-এ অর্থাৎ পন্ডিচেরি যাওয়ার 12 বছর পরে তিনি চিত্তরঞ্জন দাসকে একটা চিঠি লিখলেন। সেই চিঠিতে বললেন, তিনি স্পষ্ট বলছেন যে উত্তরোত্তর এই অভিব্যক্ত হচ্ছে যে মানব জাতি, দেখুন 12 বছর পরে তিনি লিখছেন, মানব জাতি যে চক্রের মধ্যে আবর্তিত হচ্ছে, তা থেকে তার নিষ্কৃতি পাওয়ার উপায় একমাত্র তখনই সম্ভব যদি সে এর ভিত্তিটাকে, এটাও বুঝতে পারছেন আমি বাংলায় অনুবাদ করছি, এর ভিত্তিকে পরিবর্তন করতে পারে। তার মানে মানুষ একটা ঘটনার মধ্যে, একটা ধারণার মধ্যে ঘুরপাক খাচ্ছে, এটা কিন্তু যুগে যুগে হয়েছে। আর সেই কারণেই মহাপুরুষ যারা, তারা আসেন। এবং এ ঘটনা শুধু আধ্যাত্মিকতায় নয়, সব ক্ষেত্রে হয়েছে। ধরুন বিজ্ঞানের কথা যদি দেখেন, বিজ্ঞানের ইতিহাস, একবার একজন বিজ্ঞানী এসছেন, তারা অনেক অনেক ঘটনার সমাধান করেছেন। আদিমকালে মানুষ ভাবতো ঝড় বৃষ্টি হচ্ছে, দেবতা রেগে গেছে। আস্তে আস্তে বিজ্ঞান সেটা পরিষ্কার করতে লাগলো, আরো উন্নতি হতে লাগলো। একসময় 1000 বছরের ধারণা ভেঙে একজন বলল যে সূর্য ঘুরছে না, পৃথিবী ঘুরছে। এই নাম করতে করতে নিউটন এলেন, কিন্তু তারপরেও দেখা গেল এমন অনেক ঘটনা পৃথিবীতে ঘটছে যেগুলো নিউটনের তত্ত্ব দিয়ে ব্যাখ্যা করা যায় না। আবার কিছুদিন পরে আরেকজন বিজ্ঞানী এলেন, তার নাম আইনস্টাইন। তিনি এমন একটা তত্ত্ব দিলেন যেটা দিয়ে আরো অনেক তত্ত্বের ব্যাখ্যা করা গেল। এরকম ভাবে যুগে যুগে বিজ্ঞানীরা আসেন। কেন আসেন? কারণ মানুষকে মুক্তির পথ দেখাতে, না হলে মানুষ দিশাহারা হয়ে খোঁজে। এই মহাপুরুষরাও সেই কারণে আসেন। শ্রী অরবিন্দ বলছেন 12 বছর পন্ডিচেরিতে থাকার পরে যে মানুষ যে চক্রে ঘুরছে, তা থেকে মুক্তি সে পাবে না, নিষ্কৃতি পাবে না। কিসের চক্র আমরা সবাই জানি, কিন্তু আমরা অসহায়ের মতন তার কাছে আত্মসমর্পণ করি। কি আর করা যাবে, এইভাবেই জীবন কাটাতে হবে। কিন্তু ঘটনা এটা নয়। তিনি বলেছেন তার একটা মুক্তির উপায় আছে, এবং সেই মুক্তি, সেই বিজয় সংসিদ্ধ করাই ভারতের ব্রত। এই কথা তিনি লিখছেন 1922-এ, আর 1947-এ তিনি স্পষ্ট বললেন ভারত পৃথিবীকে দেখাবে সেই মুক্তির পথ। কাজেই তিনি তার লক্ষ্য থেকে কখনো সরে যাননি। এ কথাটা কেন বারবার বলছি? কারণ আমাদের এখনো তার 152 বছর উদযাপন হতে চলেছে আগামী 15ই আগস্ট, কিন্তু এখনো মানুষ মনে করে যে তিনি বিপ্লবী জীবন থেকে পালিয়ে চলে গিয়েছিলেন, বা একটা শব্দ তার নামে বলা হয়, তিনি সন্ন্যাসী ছিলেন। শ্রী অরবিন্দের নিজের লাইন দেখিয়ে দেওয়া যাবে, সন্ন্যাস একটা বড় আদর্শ, কিন্তু শ্রী অরবিন্দের আদর্শ সন্ন্যাস নয়। তিনি কখনো সন্ন্যাস নিয়েছেন এ কথা বলেননি। তার লক্ষ্য ছিল আলাদা। সেই লক্ষ্যের ব্যাপারে আজকে আমরা বিস্তারিত বলবো না, কিন্তু যেটা মনে রাখতে হয়, আমরা আবার ওই মূল জায়গাটায় ফিরে যাই। যা দিয়ে তিনি তার জীবন শুরু করেছিলেন, সেইটা দিয়েই তার সমগ্র জীবন কাটাবেন বলে নয়, ওটা তার শুরু। সেই শুরুটা ভারতের রাষ্ট্রিক মুক্তি। কারণ একটা দেশ যদি রাষ্ট্রিকভাবে স্বাধীন না হয়, সে সারা পৃথিবীকে পথ দেখাবে কি করে? কিন্তু সেটা তার শুরু।
সেই স্বাধীন ভারত সারা পৃথিবীকে মুক্তির পথ দেখাতে পারে। যদিও ওই বাণীতে তার একটা কথা ছিল, সে দেখাতে পারবে কিনা এটা নির্ভর করবে নূতন এবং মুক্ত ভারতবর্ষের উপর। স্বাধীনতাও হয়ে গেছে ৭৭ বছর, সেই নূতন এবং মুক্ত ভারতবর্ষ তার পথ দেখাতে পারছে কিনা সেটা আমরা আজকাল চারপাশে দাঁড়িয়ে বিচার করতে পারি, বা আজকের এই আলোচনা আমাদের এই প্রশ্নের সামনে দাঁড় করাতে পারে যে শ্রী অরবিন্দের ওই স্বপ্ন আমরা সফল করতে চাই কিনা নিজেদের জীবনে প্রয়োগ করে প্র্যাকটিক্যালি। যদি সেটা না করি, না হলে তাকে শ্রদ্ধা জানিয়ে আক্ষরিক করতে কোনো লাভ হবে না। ওটা একটা বাইরের আলোচনা, বাইরের একটা আড়ম্বর। মূল কথা হচ্ছে তিনি যা চেয়েছিলেন সেটা মুক্ত ভারতবর্ষ দিতে চায় কিনা, করতে চায় কিনা, এটা তিনি বারবার বলেছেন। এমনকি তিনি যখন শরীর ছেড়ে চলে যাচ্ছেন 1950 5ই ডিসেম্বর, মানে তার কয়েক ঘন্টা পরে তিনি চলে যাবেন, তাকে জিজ্ঞাসা করা হচ্ছে মাথা ম্যাসেজ করতে করতে, বাংলাদেশ কি ভগবানের সাহায্য পাবে? তিনি উত্তর দিয়েছিলেন, যদি বাংলা চায় তাহলে পাবে। তাহলে পুরো ব্যাপারটা নির্ভর করছে আমাদের চাওয়ার উপরে। ভগবানের সাহায্যের কথা পরে আসছি। ভগবানের সাহায্য মানে কোনো অলৌকিক ঘটনা নয়। ভগবানের সাহায্য মানে আমরা নিশ্চেষ্ট হয়ে নিষ্ক্রিয় হয়ে বসে থাকবো, ভগবান আমাদের জন্য সব কাজ করে দেবেন, তা নয়। আমি আবারও বলছি, সেই শ্রী অরবিন্দের সাধনা সেটা একটা পৃথক আলোচনার দাবি রাখে। কিন্তু যেটা প্রাইমারি বলা যায়, তিনি তাহলে তার স্বাধীনতা আন্দোলন শুরু করলেন কি 34 বছর বয়সে 1906-তে? তা কোনোদিন হয়? আসলে তা নয়। তার ভারতবর্ষের স্বাধীনতার লক্ষ্য ছিল বলা যেতে পারে কৈশোর অবস্থা থেকেই। তার পিতা তাকে তার অন্য দুই ভাইয়ের সঙ্গে বিলাতে রেখে এসেছিলেন, তখন তার 7 বছর বয়স। মনে রাখতে হবে তার দাদামশাইয়ের নাম ঋষি রাজনারায়ণ। ঋষি রাজনারায়ণ বসুর আমরা অনেক পরিচয় জানি, কিন্তু এ পরিচয় কি জানি যে তিনি একটা গুপ্ত সমিতি প্রতিষ্ঠা করেছিলেন, যে সমিতির সভ্য ছিলেন রবীন্দ্রনাথ এবং দ্বারকানাথের মতন মানুষ। আমরা এর চর্চা করি না। রবীন্দ্রনাথ স্বাধীনতা সংগ্রামী হিসেবে চর্চা হয় না। রবীন্দ্রনাথ স্বাধীনতা সংগ্রামীদের অনুপ্রাণিত করেছেন, বঙ্গভঙ্গের সময় সাংঘাতিক ভূমিকা নিয়েছেন, বরং কিছুদিন আগে পর্যন্ত এর উল্টো চর্চাও হতে দেখেছি। কিন্তু রবীন্দ্রনাথ যে গুপ্ত সমিতির সভ্য ছিলেন, যে সমিতির প্রতিষ্ঠা করেছিলেন শ্রী অরবিন্দের দাদামশাই ঋষি রাজনারায়ণ, তার নাতি। আর শ্রী অরবিন্দের বাবা যখন তাকে বিলেতে রেখে এলেন, যে পরিবারের কাছে রেখে এলেন, তাদের কাছে কড়া নির্দেশ দেওয়া হলো, মনে রাখবেন ছেলেমেয়ের সঙ্গে, ছেলেদের সঙ্গে যেন ভারতীয় সংস্কৃতির বিন্দুমাত্র মিল না থাকে। কিন্তু আশ্চর্যের কথা, তার সেই বাবা ডাক্তার কৃষ্ণধন ঘোষ, যিনি গোঁড়া নাস্তিক, যিনি বিলেতে গিয়েছিলেন কালাপানি পেরিয়ে এবং বিলেত ফেরত সার্জেন, যে কারণে তার প্রতিবেশীরা তাকে বলেছিল প্রায়শ্চিত্ত করতে, তাতে তিনি অত্যন্ত ঘৃণা বোধ করে তার পিতৃভূমি প্রায় বলা যেতে পারে কোন্নগর পরিত্যাগ করে চলে এসেছিলেন। তিনি কিছুদিন পর থেকে বেঙ্গলি কাগজের কাগজ কেটে পাঠাতে লাগলেন তার ছেলেদের কাছে, যে কাগজে ব্রিটিশ অত্যাচারের কাহিনী রয়েছে। এটা একটা আশ্চর্য বৈপরীত্য। যে পিতা চাইছে ছেলেদের মধ্যে যেন কোনো ভারতীয় সংস্কৃতি না ঢোকে, সেই পিতা ব্রিটিশদের অত্যাচারের কাহিনীর কাগজ কাটিং করে পাঠাচ্ছে। এর একটা গুরু কারণ ছিল। যাই হোক, আর শ্রী অরবিন্দের বয়স যখন 13 বছর 14 বছর বয়স হলো, অত্যন্ত মেধাবী উজ্জ্বল ছাত্র, ইংরেজি ভাষায় তার দক্ষতা, ইংরেজের কাছে বলা। আপনারা সকলে কেউ কেউ জানেন হয়তো যে বিখ্যাত কবি রবার্ট ব্রাউনিং, তার ছেলে অস্কার ব্রাউন, তিনি তার শ্রী অরবিন্দের খাতা দেখে বলেছিলেন, আমি 13 বছর ধরে খাতা দেখছি, কিন্তু এমন ইংরেজি আমি কোনো ইংরেজকেও লিখতে দেখিনি। এটার জন্য আমাদের অস্কার ব্রাউনের প্রয়োজন নেই। তার যে অজস্র গ্রন্থ আছে, যে কোনো গ্রন্থের ইংরেজি প্রবেশ করলেই দেখা যাবে। কিন্তু শুধু কি ইংরেজি, তিনি গ্রিক, ল্যাটিন, স্প্যানিশ, জার্মান, ফ্রেঞ্চ ভাষা জানতেন। কিন্তু তার সঙ্গে যে পরিচয়টা আমরা এখন বলতে চলেছি, সেটা হচ্ছে তিনি নিয়মিত ইন্ডিয়ান মজলিস আর লোটাস অ্যান্ড ড্যাগারের সদস্য ছিলেন বিলেতে থাকতেই। যে দুটি সংস্থা আক্ষরিক অর্থে ব্রিটিশ বিরোধী আলোচনা করত, সেখানে তিনি নিয়মিত যোগ দিতেন, আলোচনা সভা করতেন, ব্রিটিশ বিরোধী মন্তব্য রাখতেন, বক্তব্য রাখতেন। এই খবর ছিল ব্রিটিশ গোয়েন্দাদের কাছে। তার জন্য
অরবিন্দ ঘোষ যখন আইসিএস পরীক্ষায় উত্তীর্ণ হলেন, কিছুদিন আগে 30 বছর আগে পর্যন্ত বলা হতো অরবিন্দ ঘোষ আইসিএস পরীক্ষায় ফেল করেছিলেন, কিন্তু আক্ষরিক অর্থে তা নয়। ঘটনা হচ্ছে তিনি আইসিএস এ ঘোড়ায় চড়া পরীক্ষায় অনুপস্থিত ছিলেন ইচ্ছাকৃতভাবে। ব্রিটিশ সরকার তাকে 3 বার সুযোগ দেয় এবং সেই 3 বারের সময় সীমা 6 মাস। কিন্তু ব্রিটিশ গোয়েন্দা কোনোদিন চায়নি, ব্রিটিশ গোয়েন্দা বিভাগ, যে এই ছেলেটি আইসিএস এ অংশগ্রহণ করুক, কারণ তাদের কাছে খবর ছিল এ আসলে ব্রিটিশ বিরোধী। অরবিন্দ ঘোষের মধ্যে ব্রিটিশ বিরোধী মনোভাব বরাবরই ছিল। আর অরবিন্দ ঘোষ যে আইসিএস ত্যাগ করেছিলেন, ফেল করেননি, তার সবচাইতে বড় প্রমাণ এখানে যার ছবি আপনারা দেখতে পাচ্ছেন, সেই সুভাষচন্দ্র। সুভাষচন্দ্র যখন আইসিএস পরীক্ষায় সফল হয়েছেন, তার বাবাকে তার চিঠি লেখার সাহস নেই, তিনি অত্যন্ত ভয় পেতেন। তিনি তার মেজদাকে চিঠি লিখছেন, অরবিন্দ ঘোষ ইজ টু মি মাই স্পিরিচুয়াল গুরু, টু হিম অ্যান্ড হিজ মিশন আই হ্যাভ ডেডিকেটেড মাই লাইফ অ্যান্ড সোল। 21 বছরের তরুণ, তিনি সচেতন ছিলেন অরবিন্দ ঘোষ আইসিএস ত্যাগ করেছেন, তিনি তার মতন হতে চাইছেন। সুভাষচন্দ্রের সেই চিঠির তারিখও আশ্চর্য, 15ই আগস্ট। তারিখ মিলে যায়, যাদের আগ্রহ থাকে তাদের জন্য জানানো দরকার। আজকে যে 11ই আগস্ট ক্ষুদিরামের ফাঁসির দিন, আজকের এইরাম 11ই আগস্টে ভারতের প্রথম যে জাতীয় মহাবিদ্যালয়, সেই জাতীয় মহাবিদ্যালয়ে অরবিন্দ ঘোষকে অধ্যক্ষ করার সিদ্ধান্ত গৃহীত হয়। যে জাতীয় মহাবিদ্যালয় পথ চলা শুরু করেছিল 1907-এ অরবিন্দের জন্মদিনেই, 15ই আগস্ট। কারণ তখন রাজা সুবোধ মল্লিক তিনি বলেছিলেন, এই জাতীয় মহাবিদ্যালয় চলার জন্য আমি 1 লক্ষ টাকা দেবো। তখনকার দিনে শর্ত একটি, অরবিন্দ ঘোষকে তার অধ্যক্ষ নির্বাচিত করতে হবে। এই সব তারিখ বারবার ঘুরে ঘুরে আসে। যেটা বলার, তাহলে অরবিন্দ ঘোষের ব্রিটিশ বিরোধী মনোভাব সেটা 1906-এ নয়, তার কৈশোরকাল থেকে। তার সেই কারণেই তিনি আইসিএস এর চাকরি গ্রহণ করেননি, এদিক ওদিক ঘুরিয়ে ফিরিয়ে। এবং সেই সময় বড়দার মহারাজা তিনি অরবিন্দ ঘোষকে গ্রহণ করলেন, কারণ একজন আইসিএস তাকে 200 টাকার বিনিময়ে পাওয়া সেটা তো সোজা কথা নয়। অরবিন্দ ঘোষ বড়দায় ফিরে এলেন। তিনি যখন ফিরে এলেন, 21 বছর বয়স, সময় চলে যাবে, তবু শুধু তারিখটা, সালটা মনে রাখুন, 1893। যার ছবি আপনারা দেখতে পাচ্ছেন স্বামীজি, ঠিক সেই বছর চলে যাচ্ছেন ভারতবর্ষ ছেড়ে শিকাগোতে। আমি শুধু যোগাযোগগুলো বলছি, আপনাদের কাছে মনে হতে পারে কাকতালীয়, কিন্তু যাদের এসবগুলো আগ্রহ আছে, দেখুন একজন চলে যান আর একজন আসেন। আসলে এইটা যতক্ষণ না আমরা বুঝতে পারবো যে আধ্যাত্মিকতা এটা একটা পরম্পরা, এটা একটা ব্যাটন, এটা যতদিন না আমরা বুঝতে পারবো ততদিন আমাদের ওই নিজেদের মধ্যে প্রতিযোগিতা চলতে থাকবে। এ ওর চাইতে বড়, সে তার চাইতে বড়, কেউ কারুর চাইতে বড় হন না। অরবিন্দ ঘোষ শ্রীরামকৃষ্ণ সম্পর্কে বলেছেন, শ্রীরামকৃষ্ণ পার্সোনালি কেম টু মি, তিনি নিজে আমার কাছে এসেছিলেন অ্যান্ড টার্ন মি টুয়ার্ডস দিস যোগা। আজকে 2024-এ অনেকের মনে হবে এটা অবিশ্বাস্য। 1886 সালে ঠাকুর দেহ রক্ষা করেছেন, আর শ্রী অরবিন্দ বলছেন যে তিনি আমার কাছে পার্সোনালি এসেছিলেন। কিন্তু এটা আধ্যাত্মিকতার কথা। এখন আধ্যাত্মিকতার চর্চা আজকে যদি কেউ এই খোলা মাঠে এক্ষুনি বলেন যে এই সূক্ষ্ম দেহ, এই সাটল বডি, এটাকে বুঝিয়ে দিন, সেটা কি বোঝানো যায়? যেমন বোঝানো যায় না কেউ যদি আজকে বলেন যে বিজ্ঞানের তত্ত্ব বুঝিয়ে দিন, যেমন বোঝানো যায় না কেউ যদি বলেন যে আজকে যে সুনিতা উইলিয়ামস মহাকাশে আটকে রয়েছেন, যাকে নিয়ে কোনো খবর নেই, তাকে ফিরিয়ে আনা যাচ্ছে না, তার মাসেলগুলো আস্তে আস্তে স্টাক করে যাচ্ছে, কেন হচ্ছে বুঝিয়ে দিন। বোঝানো যাবে না, কারণ সেটা একটা উচ্চমানের বিজ্ঞান। কিন্তু আবারও একটা তারিখ বলি, ওই 1886, তার যখন 14 বছর বয়স, তিনি তার পরবর্তীকালে অরবিন্দ ঘোষ তার স্ত্রী মৃণালিনী দেবীকে চিঠি লিখছেন, 14 বছর বয়সে যে বীজটি উক্ত হইল তা ধীরে ধীরে প্রকাশ করিতে লাগিল। শ্রী অরবিন্দের 14 বছর বয়স মানে শ্রীরামকৃষ্ণের দেহ ত্যাগ 1886। আপনারা লিঙ্কগুলো খেয়াল করুন, কিভাবে ব্যাটন একজনের থেকে আরেকজনের কাছে চলে যায়। শ্রী অরবিন্দ স্বামীজি সম্পর্কে স্পষ্ট বললেন যে স্বামী বিবেকানন্দ তিনি আলিপুর জেলে আমার কাছে এসেছিলেন
and gave the knowledge which is the basis of our sadhana, which is the gave the foundation of knowledge which is the basis of our sadhana. আবারও প্রশ্ন উঠবে, 1902 সালে স্বামীজি শরীর ত্যাগ করেছেন, এখনো পর্যন্ত যা তথ্য বা তত্ত্ব তাতে কোনোদিন স্বামীজির সঙ্গে শ্রী অরবিন্দের দেখা হয়েছে প্রমাণ মেলে না। তাহলে এটা হলো কি করে? কারণ এটা আধ্যাত্মিকতা। আমরা এই বিতর্কে যাব না, আমরা শুধু এটা মনে রাখবো যে ভারতবর্ষের আধ্যাত্মিকতা এটা একটা পরম্পরা, আর এই পরম্পরাটা ধরে রাখবো বলেই আজকের ভারতবর্ষকে, যার কথা শ্রী অরবিন্দ বলেছিলেন আমাদের প্রয়োজন। তিনি যখন বড়দায় ফিরে এলেন, তিনি কি শুধু রাজকর্মচারী হিসেবে কাজ করেছেন? 1893-তে 21 বছরের তরুণ না, তার 2 বছর পরেই তিনি নিউ ল্যাম্পস ফর ওল্ড শিরোনামে একের পর এক প্রবন্ধ লিখতে লাগলেন, যেখানে তিনি তৎকালীন কংগ্রেস সরকারকে আক্রমণ করলেন। এবং সে আক্রমণ এত তীব্রতর হলো যে উপরের মহল থেকে নির্দেশ হলো লেখাকে একটু নরম করার জন্য। কারণ তিনি প্রথম, তখন সোভিয়েত বিপ্লব হয়নি 1917, আর 1895-তে অরবিন্দ ঘোষ লিখলেন যে দি রিয়েল স্ট্রেংথ অফ দ্য কংগ্রেস লাইজ ইন দি মাসেস, ইন দি প্রোলেটারিয়েট, যেটা এক্সক্লুসিভলি রুশ বিপ্লবের শব্দ বলে আমরা জানি। অরবিন্দ ঘোষ ভারতবর্ষে প্রোলেটারিয়েট শব্দ ব্যবহার করেছিলেন রুশ বিপ্লবের 22 বছর আগে। তিনি বলেছিলেন কংগ্রেসের আসল শক্তি নিহিত আছে সাধারণ মানুষের প্রতি, সাধারণ মানুষের মধ্যে। সাধারণ মানুষকে যদি জাতীয় আন্দোলনে অংশগ্রহণ করতে না দেওয়া হয়, যদি তাদেরকে ইনক্লুড না করতে দেওয়া হয়, ভারতবর্ষের স্বাধীনতা সফল হবে না। এ কথা অরবিন্দ ঘোষ যখন ঘোষণা করছেন তখন তার বয়স 23 বা বড়জোর 24 বছর। কাজেই 1906-এ তিনি হঠাৎ করে বড়দা থেকে ছুটি নিয়ে চলে এলেন, আর সমগ্র ভারতবর্ষ তাকে অবিসংবাদী নেতা বলে স্বীকার করে নিল। এটা কখনো হতে পারে না। আর তার সঙ্গে চলতে থাকছে তার নিয়মিত দাদামশাইয়ের সঙ্গে যোগাযোগ। তার দাদামশাই দেওঘরে থাকতেন, অরবিন্দ ঘোষ যখনই আসতেন দেওঘরে তার কাছে যেতেন। এটাকে খুব ভাবতে আমাদের অস্বাভাবিক লাগে যে তার সেই দাদামশাই, যিনি বিপ্লবী গুপ্ত সমিতি প্রতিষ্ঠা করেছিলেন, তার সবচেয়ে প্রিয়তম নাতি ছিল অরবিন্দ ঘোষ, তাকে তিনি বিপ্লবের মন্ত্রে দীক্ষিত করেননি। অথবা এটা ঐতিহাসিকভাবে প্রমাণিত, এই ঋষি রাজনারায়ণের সঙ্গে স্বামীজির ব্যাপক যোগাযোগ ছিল। ঋষি রাজনারায়ণ তার এই প্রিয় নাতিটির কথা একবারও স্বামীজিকে বলেননি, এটা আমাদের ভাবতে আশ্চর্য লাগে। এই করতে করতে যখন 1905 সালে বঙ্গভঙ্গ হলো, তখন শ্রী অরবিন্দ বুঝলেন যে এইবার তার সক্রিয়ভাবে ভারতের রাজনীতিতে আসা প্রয়োজন। তিনি 1 বছরের বিনা বেতনের ছুটি নিলেন। মনে রাখতে হবে তিনি যখন চলে আসছেন বড়দা থেকে, সেই বড়দা কলেজের তিনি তখন অ্যাক্টিং প্রিন্সিপাল। আপনারা যদি শ্রী অরবিন্দের কেরিয়ার গ্রাফ আজকের যুগে যাকে দেখবেন সেটা ক্রমাগত নিচুর দিকে নেমেছে। একটি উজ্জ্বল ছাত্র, কেমব্রিজের ট্রাইপস উপাধি পাওয়া, যে আইসিএস ত্যাগ করছে, যে আইসিএস এর চাকরি গ্রহণ করলে তার শুধু টাকা বা প্রতিপত্তি বিপুল হতে পারত, সেটা ছেড়ে দিয়ে তিনি একটা 200 টাকার মাইনেতে বড়দার রাজকর্মচারী চাকরি গ্রহণ করলেন। অত্যন্ত সাধারণ জীবনযাপন। এই করতে করতে তার মাইনে যখন 750 টাকা হচ্ছে, তিনি নির্দ্বিধায় সেটা ছেড়ে চলে এলেন বাংলাদেশে। আর 150 টাকায় সরকারি মহাবিদ্যালয়ের, যেটা আজকে যাদবপুর ইউনিভার্সিটি, সেই সরকারি মহাবিদ্যালয়ের প্রথম অধ্যক্ষের পদ গ্রহণ করলেন। এর 1 বছর পরে যখন তিনি আলিপুর কারাগার, যখন তার বিরুদ্ধে প্রথম মামলা হলো, আমরা সকলে জানি যে অরবিন্দ ঘোষের বিরুদ্ধে মামলা হয়েছে একটি, তিনবার ব্রিটিশ সরকার তার বিরুদ্ধে মামলা করেছে। একটি বন্দে মাতরম মামলা, যে মামলায় মুক্তি পাওয়ার পরে, জামিনে মুক্তি পাওয়ার পরে রবীন্দ্রনাথ তাকে নিয়ে এই কবিতাটি লেখেন, নমস্কার। কবিতাটিতে রবীন্দ্রনাথ তাকে 2 বার শুধু কবিতাতে জানিয়েছেন। মনে রাখতে হবে রবীন্দ্রনাথ থেকে বয়সে 11 বছরের বড়। তিনি অরবিন্দকে 2 বার নমস্কার জানিয়েছেন। আর আজকে এটা বলা প্রয়োজন, এই 2 বার নমস্কার জানানোর পরেও ভারতবর্ষের, বলা ভালো বাংলাদেশের বুদ্ধিজীবী মহল কেউ কেউ বলেন যে ওই সময় রবীন্দ্রনাথ আবেগতাড়িত হয়ে পড়েছিলেন। রবীন্দ্রনাথের মতন মানুষ, যিনি অরবিন্দের থেকে 11 বছরের বড়, যার 6 বছর পরে তিনি নোবেল প্রাইজ পাবেন, তিনি নমস্কার বলে একটা কবিতা লিখলেন আবেগতাড়িত হয়ে। সেই জন্য তিনি 2 বার নমস্কার জানিয়েছেন। সেটা স্বয়ং রবীন্দ্রনাথই ভুল প্রমাণ করে দিয়েছেন। যে প্রবন্ধটি পড়া হয়েছে, অরবিন্দ ঘোষ নামে অংশবিশেষ পড়া হয়েছে,
তাতে রবীন্দ্রনাথ ওই প্রবন্ধটি লিখেছেন 1928 সালে। 7 সালে কবিতা লেখার 21 বছর পরে সেখানে জানিয়েছেন স্পষ্ট, আপনারা শুনলেন, যে যৌবনে তাকে জানিয়েছিল নমস্কার, আবারও তাকে জানাচ্ছি নমস্কার। তার মানে 21 বছর ধরে রবীন্দ্রনাথ আবেগ বিহ্বল হয়ে রয়েছেন। ছেড়ে দিন সে কথা। 1919 সালে যখন মডার্ন রিভিউ পত্রিকাতে রবীন্দ্রনাথ একটা চিঠি লিখলেন, যে চিঠিতে যা আচার্য যদুনাথ সরকার বলেছিলেন যে রবীন্দ্রনাথের যে ঘরে বাইরে উপন্যাস, তাতে যে সন্দীপের চরিত্রটি, সেই সন্দীপ আসলে বোধহয় অরবিন্দ ঘোষকে আদলে লেখা, তার প্রতিবাদ করে রবীন্দ্রনাথের মতন মানুষ লিখেছিলেন, কখনোই নয়, আসলে অরবিন্দ ঘোষ হি ইজ এ ট্রু ঋষি অ্যান্ড এ পোয়েট কম্বাইন্ড। এবং সেই চিঠিটি যদি সমগ্র পড়া যায় তাহলে আপনারা দেখবেন তার প্রতি ছত্রে ছত্রে রবীন্দ্রনাথ তার প্রতি শ্রদ্ধা প্রকাশ করছেন, সেখানে রেভারেন্সের মতন শব্দ আছে। এছাড়া ব্যক্তিগত পরিসরে তিনি দিলীপ কুমার রায়কে যেসব চিঠি লিখেছেন, রবীন্দ্রনাথ সারা জীবন ব্যাপী অরবিন্দ ঘোষকে সম্মান শ্রদ্ধা জানিয়ে গিয়েছেন। এটি কি নিছক আবেগের বশে হতে পারে? আসলে হতে পারে না। তাকে মনে রাখেন, তাকে চিনতে পারেন কারা? যারা মহাপুরুষ। যাকে 1922 সালে অরবিন্দ ঘোষ চিঠিতে লিখলেন, যে চিঠিটির কথা আপনাদের বললাম, যেটা নির্ভর করবে ভারতবর্ষের ওপরে, এটা হবে ভারতবর্ষের ব্রত, সেই চিত্তরঞ্জন দাস কিন্তু তাকে চিনতে পেরেছিলেন। মনে রাখতে হবে তখন তিনি 1 বছরে বিচারাধীন বন্দী। কিসে? তার বিরুদ্ধে কি অভিযোগ আনা হয়েছে? নরহত্যার সহায়ক। সেই নরহত্যার সহায়ককে দেখিয়ে চিত্তরঞ্জন দাস এজলাসে দাঁড়িয়ে শ্রী অরবিন্দের সহপাঠী বিচক্রফট, তার কেমব্রিজের সহপাঠী, অরবিন্দ ঘোষকে দেখিয়ে চিত্তরঞ্জন দাস বলছেন, আজকে যে মানুষটি দাঁড়িয়ে আছেন তিনি আজকের এই কোর্টের বারে দাঁড়িয়ে নেই, এই মানুষটি দাঁড়িয়ে আছেন দি বার অফ দি হাইকোর্ট অফ দ্য হিস্ট্রি। পৃথিবীর ইতিহাসের এজলাসে এই মানুষটি দাঁড়িয়ে আছেন। একদিন এই মানুষটি চলে যাবেন, একদিন এই মামলা নিষ্পত্তি হয়ে যাবে, সমস্ত স্পন্দন, সমস্ত বিতর্ক থেমে যাবে, কিন্তু তার বাণী ধ্বনিত প্রতিধ্বনিত হবে দেশ দেশান্তরে, সাগর পারে। কত সালে বলছেন? 1908 সালে। আজকে আমরা যার কথা শুনছি তখনও তথাকথিত কোট আনকোট তিনি শ্রী অরবিন্দ হয়ে ওঠেননি, তিনি তখন বিক্ষুব্ধ আন্দোলনের মুখ। তাকে দেখিয়ে ওই একই ভাষণে চিত্তরঞ্জন দাস বলছেন, হি ইজ এ পোয়েট অফ প্যাট্রিয়টিজম, প্রফেট অফ ন্যাশনালিজম, লাভার অফ হিউম্যানিটি। আপনারা যদি বাংলা করেন পোয়েট অফ প্যাট্রিয়টিজম, ঠিক আছে, বোঝা যায় যে তিনি দেশপ্রেমের কবি। প্রফেট অফ ন্যাশনালিজম, জাতীয়তার নবী, ঠিক আছে, কারণ তিনি নিজে জাতীয়তাবাদী নেতা ছিলেন। লাভার অফ হিউম্যানিটি, যাকে দেখিয়ে বলছেন তিনি নরহত্যার সহায়ক আসামি। কেন বলছেন? কারণ তিনি চিত্তরঞ্জন দাস, তিনি চিনতে পেরেছিলেন যে এই মানুষটি আসলে মানবতার প্রেমিক। শ্রী অরবিন্দের লক্ষ্য ছিল ভারতবর্ষের রাষ্ট্রিক স্বাধীনতা তার জীবনের প্রাথমিক পর্যায়ে, কিন্তু সেই ভারতের স্বাধীনতা ভারতের জন্য নয়, সমস্ত পৃথিবীর মুক্তির স্বপ্ন তিনি দেখেছিলেন। আর সেই মানবতার প্রেমিকটি সেই জন্য আলিপুর কারাগার থেকে মুক্তির পরে তার 2 বছর পরে, মোটামুটি বলা যায় 1 বছর 1.5 বছর পরে তিনি পন্ডিচেরিতে চলে যান। কিন্তু এখানেও একটা কথা আছে, একটু তথ্য দিয়ে ভুল করলাম। 9 সালের মে মাসে তার মুক্তি হয়, তিনি 10 সালে চলে যান। কিন্তু এখানেও একটা তথ্যগত ভুল আছে। আমরা এখনো জানি যে অরবিন্দ ঘোষ আলিপুর কারাগারে ঢুকলেন অরবিন্দ ঘোষ হিসেবে, যিনি বেরিয়ে এলেন তিনি একেবারে অন্য মানুষ, তিনি জগৎ বিচ্ছিন্ন। ঘটনা কি তাই বলছে? তার মুক্তি ঘটেছে মে মাসে। তারপরে তিনি সর্বজনীন সভায় তার প্রথম ভাষণ দিয়েছেন, উত্তরপাড়া অভিভাষণ, 30শে মে। সেখানে তিনি তার ভবিষ্যৎ জীবনের একটা ইঙ্গিত দিয়েছেন। কিন্তু 1909 কি তিনি প্রথম ইঙ্গিত দিলেন? তা তো নয়। 1907 সালে তিনি যখন বন্দে মাতরম পত্রিকায় পারসিউস দ্য ডেলিভিয়ারার নামে নাটক লিখছেন, সেই নাটকের ছত্রে ছত্রে মানুষের ভবিষ্যৎ বিবর্তনের একটা ইঙ্গিত রয়েছে। আমরা সেইটা পড়ে দেখি না, কারণ আমরা ওই ভাগে ব্যস্ত থাকি যে এই অরবিন্দ ঘোষের সঙ্গে ওই শ্রী অরবিন্দের কোনো মিল নেই। তিনি উত্তরপাড়া অভিভাষণ দিলেন 30শে মে 1909, আর তারপর তিনি ভাষণ এত পরিমাণ দিতে লাগলেন, শুধু এখন নয়, অবিভক্ত বাংলাদেশে, বাকরগঞ্জে, খুলনাতে
এমনকি 27শে জুন হাওড়া টাউন হলে সমিতির অধিকার সে ভাষণ যদি আপনারা পড়েন, দেখবেন যে একজন সদ্য কারামুক্তি পেয়েছেন, কারাগার থেকে তিনি মুক্ত হয়েছেন, কিন্তু তিনি ব্রিটিশ সরকারকে তার ভাষার কষাঘাতে চূর্ণ বিচূর্ণ করে দিচ্ছেন। ব্রিটিশ সরকার কিন্তু সেটাই সচেতন ছিল বলেই এডওয়ার্ড বেকার এফ.ডব্লিউ. ডিউক বলেছিলেন, আমাদের সর্বাপেক্ষা বিপজ্জনক ব্যক্তিটি এখন মুক্ত। তারা কেউ খুশি ছিলেন না এই রায়ে, তারা আবার চেয়েছিলেন অরবিন্দ ঘোষকে নির্বাসনে দেওয়া হোক। ওই জন্যই 53 জনের নির্বাসনের লিস্ট বেরোয়, তাতে 48তম নাম ছিল অরবিন্দ ঘোষের। তিনি তার কাছে সেই বার্তা পৌঁছয় এবং তিনি নির্বাসন না নিয়ে চলে যান প্রথমে চন্দননগরে, তারপর পন্ডিচেরিতে। কিন্তু তার সঙ্গে যেটা বলতে হয়, 9 সালে আলিপুর কারাগার থেকে বেরিয়ে তিনি উত্তরপাড়া অভিভাষণ দিলেন, একের পর এক বক্তব্য রাখছেন। আর 9 সালের সেপ্টেম্বর মাসে সর্ববৃহৎ প্রাদেশিক সম্মেলনে যোগ দিলেন হুগলিতে, এবং সেই সম্মেলনের যদি ইতিহাস আপনারা দেখেন, আপনারা বিস্মিত হয়ে যাবেন যে একজন দুঁদে রাজনীতিবিদ যেরম ভাবে দাবার চালের মতন দাবার ঘুঁটি সাজান, তিনি সেইরকম ভাবে রিসলে সার্কুলারকে অগ্রাহ্য করছেন। কুখ্যাত রিসলে সার্কুলার, যে সার্কুলারে বলা হয়েছিল ইউনিভার্সিটির কলেজের কোনো যুবক সেই সম্মেলনে অংশগ্রহণ করতে পারবে না। কাজে আমাদের মনে করার কোনো কারণ নেই, বিতর্কিত কথা আপনাদের মনে হবে যে শাসক যে কোনো দলের, যে কোনো দেশের, যে কোনো কালের শাসক মাত্রই তারা যারা আসল মুখ, স্বাধীনতার মুখ, তাদেরকে দাবিয়ে রাখতে চায়। তখনও ব্রিটিশ সরকার চেয়েছিল কোনো যুবক, কোনো ছাত্র এই সম্মেলনে অংশগ্রহণ করবে না। আপনারা যদি সেটা পড়েন, আমি তো বলছি এটা পৃথক আলোচনার দাবি রাখে। শ্রী অরবিন্দ সেই সার্কুলারকে অগ্রাহ্য করেন এবং সেই সময় তরুণ সবচেয়ে স্বাধীনতা আন্দোলনের মুখ হুগলি জেলার অধ্যাপক জ্যোতিষচন্দ্র ঘোষ, তিনি তখন তরুণ অধ্যাপক, তিনি সেই সম্মেলনে অংশগ্রহণ করেন। এবং গোয়েন্দা রিপোর্ট বলছে, আজকাল সব নেটে পাওয়া যায়, 1909 সেপ্টেম্বরে অরবিন্দ ঘোষ আর সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় যখন প্রবেশ করছেন সেই ডাচ ভিলাতে, তখন অধিকতর সম্বর্ধনা লাভ করছেন অরবিন্দ ঘোষ। মনে রাখবেন, তার সঙ্গে ঢুকছেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, যার নাম ছিল সারেন্ডার নট। অরবিন্দ ঘোষের একটি মাত্র নির্দেশে সেই সময়ের কংগ্রেসের নরমপন্থীরা ধূলিসাৎ হয়ে যায়। কিন্তু তিনি সেই সময় পরিচয় দিচ্ছেন একজন দূরদর্শী রাজনীতিবিদ হিসেবে। তিনি বলছেন, এখন আমাদের বিবাদের সময় নয়, আমাদের একজোট থাকতে হবে। এই যে একজোট তৈরি করা, এই যে দূরদর্শী রাজনীতিবিদ হিসেবে আমরা যাদের কথা বলছি, শ্রী অরবিন্দের কথা বলছি, আমরা অনেকে বলি যে আমরা বিপ্লবী অরবিন্দ ঘোষকে বুঝি, কিন্তু ঋষি অরবিন্দকে বুঝি না। বিপ্লবী অরবিন্দ ঘোষকে আমরা কজন বোঝার চেষ্টা করেছি? আমাদের কাছে অরবিন্দ ঘোষ মানে তিনি সশস্ত্র বিপ্লবী নেতা, কিন্তু অরবিন্দ ঘোষের আন্দোলন কি শুধু সশস্ত্র বিপ্লবী ছিল? আপনারা বলতে পারেন আপনারা অরবিন্দের ভক্ত, তাই কথা বলছেন। আমি কোনো ভক্তের কথা বলছি না। ঐতিহাসিক রমেশচন্দ্র মজুমদার, তার বিদ্যাবত্তা বা তার ঐতিহাসিক হিসেবে খ্যাতি নিয়ে আশা করা যায় কারুর কোনো দ্বিমত নেই। তার নিজের মতে যে দুটি পদ্ধতিতে ভারতবর্ষ স্বাধীনতা লাভ করে, সেই দুটিরই পথপ্রদর্শক ছিলেন অরবিন্দ ঘোষ। দুটির একটি অসহযোগ, যার পরিণতি গান্ধীজি, আর একটি সশস্ত্র বিপ্লব, যার পরিণতি নেতাজি সুভাষের। আমরা অবাক হয়ে যাই, আমরা অরবিন্দ ঘোষকে সশস্ত্র বিপ্লবের নেতা হিসেবে জানি, কিন্তু আমরা কি জানি যে 1907-এ তখন গান্ধীজি কোথায়? তিনি বন্দে মাতরম পত্রিকায় ধারাবাহিকভাবে লিখছেন দ্য ডক্ট্রাইন অফ প্যাসিভ রেজিস্ট্যান্স, নিষ্ক্রিয় প্রতিরোধের তত্ত্ব। আমরা নিষ্ক্রিয় প্রতিরোধের তত্ত্ব বা অসহযোগ আন্দোলনের নেতা হিসেবে অরবিন্দ ঘোষের চর্চা করি না। সেখানে টলস্টয়ের নাম আসে, কিন্তু বাকিদের অরবিন্দ ঘোষের নাম আসে না। শুধু কি তাই, তিনি একই সাথে বয়কটের কথা বলেছিলেন, তিনি একই সাথে বলেছিলেন নো কোঅপারেশন উইদাউট কমপ্লিট কন্ট্রোল, তিনি একই সাথে বলেছিলেন মাস প্রোপাগান্ডা, তিনি একই সাথে বলেছিলেন স্থানীয় গ্রামকে স্বয়ং শাসিত হতে হবে, স্বায়ত্ত শাসিত হতে হবে, দেশীয় আদালত সেইখানে কাজ করবে। আমরা অরবিন্দ ঘোষের এই চর্চা করি না, অথচ আমরা বলি আমরা বিপ্লবী অরবিন্দ ঘোষকে জানি। এই মানুষটি যার কেরিয়ার গ্রাফে শুধুমাত্র একের পর এক তিনি
নিজেকে নিচের দিকে মেটেরিয়াল দিক দিয়ে নামিয়েছেন, সেই মানুষটি ব্যক্তিগত মুক্তির জন্য, ব্যক্তিগত স্বার্থ লাভের জন্য পন্ডিচারীতে চলে যাবেন, এটা কোনো যুক্তিমান মানুষ কি মানতে পারেন? 10 থেকে 50 তিনি পন্ডিচেরিতে থেকেছেন, 40 বছর, তার মধ্যে 24 বছর একটি ঘরে নিজেকে আটকে রেখেছেন। কেন রেখেছেন? যা দিয়ে আলোচনা শুরু হয়েছিল সেইটির জন্য। তিনি মানব মুক্তির কথা বলেছিলেন, কারণ তার মনে হয়েছিল মানুষ যে ঘূর্ণিপাকে ঘুরছে তার থেকে নিষ্কৃতি পাবে না যতদিন না সে তার ভিত্তিকে পরিবর্তন করে। সেই ভিত্তি আসলে আধ্যাত্মিকতার ভিত্তি। আর আধ্যাত্মিকতা বললে আমাদের যাদের মনে হয় বিশেষ কিছু মানুষের বিশেষ ধরনের আচরণ, তাদের নতুন করে পাঠ নিতে হবে। বিশেষ কিছু মানুষের বিশেষ কিছু আচরণ আধ্যাত্মিকতায় আমাকে সহায়তা করতে পারে, কিন্তু সেটি আধ্যাত্মিকতা নয়। আধ্যাত্মিকতা মানে নূতন চেতনায় জীবন যাপন করা। আধ্যাত্মিকতা মানে যে পরিচয় আমি আমাকে জানি সেই পরিচয়কে অস্বীকার করে আসলে আমার যে আসল পরিচয়, যার একটা ইঙ্গিত শ্রদ্ধেয় মহারাজ তার ভাষণের একটা অংশে বলেছেন যে তমসার পাড়ে দেখেছি সেই জ্যোতির্ময় পুরুষকে, তারে জেনে তার পানে চাহি, মৃত্যুরে লঙ্ঘিতে পারো অন্য পথ নাহি। সেই মৃত্যু আসলে তমসা, অজ্ঞানতা। যে অজ্ঞানতা, যে অন্ধত্ব আমার সেই আসল আমিকে দেখতে দেয় না, জানতে দেয় না, সেই অন্ধত্বকে, তমসাকে, অজ্ঞানতার আবরণকে সরিয়ে আমার মধ্যে লুকিয়ে থাকা আমিকে আবিষ্কার করা আর তার নির্দেশে পথ চলা আসলে আধ্যাত্মিকতা। এই আধ্যাত্মিকতার পথ দেখাবে ভারতবর্ষ, সেই তো দেখাবে। কারণ যে কথা মহারাজ উচ্চারণ করেছেন, শৃণ্বন্তু বিশ্বে অমৃতস্য পুত্রা, সেই বাণী তো অন্য কোনো দেশে উচ্চারিত হয়নি। আর যখন উচ্চারিত হয়েছে আজ থেকে 2-2.5 বছর, 1000 বছর আগে, তখন বাকি ভারত, বাকি পৃথিবীর সভ্যতা কত বিকাশ লাভ করেছে। আমরা বিস্মিত হয়ে যাই, আমরা দুঃখ লাভ করি যখন দেখি এই ভারতবর্ষের নামে আজকে সাম্প্রদায়িক এই তকমা লাগিয়ে দেওয়া হচ্ছে। এই ভারতবর্ষ থেকে বাণী উচ্চারিত হয়েছে, শৃণ্বন্তু বিশ্বে অমৃতস্য পুত্রা, সমগ্র বিশ্বের কাছে সে বাণী দিয়েছিল। কোনো দেশ নয়, কোনো জাতি নয়, কোনো ধর্ম নয়, কোনো বিশিষ্ট গোষ্ঠীকে নয়, সমগ্র বিশ্বের মানুষ তারা যদি চায় তাহলে তারা সেই চেতনায় বাস করতে পারবে। সেইটা শ্রী অরবিন্দের সাধনা। তবে সেই সাধনার কথা আজকের বিস্তারিতভাবে বলার জায়গা নেই, আর আজকের জায়গাও সেটি নয়। আজকে যেটা বলা যেতে পারে যে তার জন্মদিন, যেটা আর 4 দিন পরে, সে জন্মদিন আবার আসবে, আবার চলে যাবে। এই বিশেষ দিনগুলি আমরা তাকে শ্রদ্ধা নিবেদন করতে পারি যদি যা তিনি বলেছেন সেই কথাকে আমাদের জীবনে আমরা প্রতিফলিত করার অন্তত একটা প্রয়াস নিতে পারি। পারবো কি পারবো না পরের কথা, কিন্তু আমরা যদি বই বন্ধ করে রেখে দিই যে ও জিনিস বোঝা যাবে না, তাহলে শ্রী অরবিন্দের গলায় আমাদের মালা দেওয়া হবে, পুষ্পার্ঘ্য নিবেদন হবে, একদিনের একটা অনুষ্ঠান হবে, শেষ হয়ে যাবে। কিন্তু তাকে যদি আর আমরা আক্ষরিক অর্থে শ্রদ্ধা নিবেদন করতে চাই, তাহলে যা তিনি বলেছেন আমরা সেটা জানার চেষ্টা করতে পারি আর জীবনে প্রয়োগ করতে পারি। শ্রী অরবিন্দের পাশে যার ছবি রাখা হয়েছে, যাকে শ্রী অরবিন্দ পরিমণ্ডলে মা বলে সকলে জানে, তার একটি কথা দিয়ে আমরা শেষ করতে পারি। এই যে আমরা এত কিছু জানছি, টু নো ইজ গুড, জানা ভালো, টু লিভ ইজ বেটার, তাতে বাস করা ভালো, টু বি দ্যাট ইজ পারফেক্ট। হয়ে ওঠা হচ্ছে পরিপূর্ণতা, হয়ে ওঠাটাই সাধনা। আমাদের হয়ে উঠতে হবে, আমাদের চেষ্টা করতে হবে। কার কত বয়স হয়েছে, এখানে কম বয়সী যারা, তারা বলবে এই বয়সে শুরু করব। মায়েরই কথা, ইট ইজ নেভার টু আর্লি টু স্টার্ট নর টু লেট টু কন্টিনিউ। মা বলতেন চিলড্রেন আন্ডার 99 ইয়ার্স। কার কত বয়স হয়েছে আর হবে কি না এটা পরের প্রশ্ন। আমরা যদি তাকে সত্যি ভালোবাসি, সত্যি যদি শ্রদ্ধা নিবেদন করতে পারি, সামনের দিনটি আসছে, তাদের আশীর্বাদ সর্বদা আমাদের সঙ্গে সঙ্গে রয়েছে। আমরা তাদেরকে
শ্রদ্ধা নিবেদন করতে পারি যদি তাদের দেখানো পথে আমরা পথ চলতে পারি। তার 15ই আগস্ট আগামী জন্মদিনে শ্রী অরবিন্দ আমাদের আশ্রমে মা জননী, আর যাদের আমরা আজকে ছবি দেখলাম, আমি বলেছি এদের প্রত্যেকের সঙ্গে শ্রী অরবিন্দের ব্যক্তিগত যোগাযোগ নিয়ে এক দিনের একটি দীর্ঘ আলোচনা করা যেতে পারে। আমরা ছুঁয়ে গেছি মাত্র। এদের সকলকে আমার আভূমি প্রণাম, আপনাদের সকলকে আমার অন্তরের শ্রদ্ধা। সকলে ভালো থাকবেন, নমস্কার। ভাস্কর বাবু সারা বাংলায় শ্রী অরবিন্দের বাণী, তার জীবন নিয়ে কাজ করে চলেছেন। আমাদের মধ্যে শ্রী অরবিন্দকে প্রচার প্রসারে ব্রতী আছেন। ভাস্কর বাবুকে বলা যায় শ্রী অরবিন্দের ভাবধারা একজন সাধক। তার যে বক্তব্য উনি এতক্ষণ রাখলেন, আমরা অনেক কিছু সেখান থেকে আমাদের জানার রসদ সংগ্রহ করলাম। তার জন্য ভাস্কর বাবুকে আমাদের কৃতজ্ঞতা জানাচ্ছি। এখন আমাদের এখানে সঙ্গীত নিবেদন করবেন শ্রীমতী সোমা রায়। সপিয়াছি সহস্র জীবন, এক সূত্রে বাঁধিয়াছি সহস্রটি মন। এক কাজে সপিয়াছি সহস্র জীবন, বন্দে মাতরম বন্দে মাতরম। এক সূত্রে বাঁধিয়াছি সহস্রটি মন, এক কাজে সপিয়াছি সহস্র জীবন। বন্দে মাতরম বন্দে মাতরম। এক সূত্রে বাঁধিয়াছি সহস্রটি মন। আসুক সহস্র বাধুক প্রলয়, আমরা সহস্র প্রাণ রহিব নির্ভয়। আসুক সহস্র বাধুক প্রলয়, আমরা সহস্র প্রাণ রহিব নির্ভয়। আমরা সহস্র প্রাণ রহিব নির্ভয়। বন্দে মাতরম বন্দে মাতরম। এক সূত্রে বাঁধিয়াছি সহস্রটি মন, এক কাজে সপিয়াছি সহস্র জীবন। বন্দে মাতরম বন্দে মাতরম। এক সূত্রে বাঁধিয়াছি সহস্রটি মন। আমরা ডরাইব না ঝটিকা ঝঞ্ঝায়, আমরা ডরাইব না ঝটিকা ঝঞ্ঝায়। অযুত তরঙ্গ পক্ষে সহিব হেলায়, আমরা ডরাইব না ঝটিকা ঝঞ্ঝায়। অযুত তরঙ্গ পক্ষে সহিব হেলায়। টুটে তো টুটুকু এই নশ্বর জীবন, টুটে তো টুটুকু এই নশ্বর জীবন। তবু না ছিড়িবে কভু এ দৃঢ় বন্ধন, তবু না ছিড়িবে কভু এ দৃঢ় বন্ধন। বন্দে মাতরম বন্দে মাতরম। এক সূত্রে বাঁধিয়াছি সহস্রটি মন। এক সূত্রে বাঁধিয়াছি সহস্রটি মন, এক কাজে সপিয়াছি সহস্র জীবন। বন্দে মাতরম বন্দে মাতরম।
এক শক্তি বাঁধিয়াছে সব শ্রুতি মন, এক কার্যে শক্তি আছে সহস্র জীবন। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। তুমি কি এমনি শক্তিমান, আমাদের ভাঙা গড়া তোমার হাতে এমন অভিমান, তোমাদের এমনি অভিমান। বিধির বাঁধন কাটবে তুমি এমন শক্তিমান, তুমি কি এমনি শক্তিমান, আমাদের ভাঙা গড়া তোমার হাতে এমন অভিমান, তোমাদের এমনি অভিমান। বিধির বাঁধন কাটবে তুমি, চিরদিন টানবে পিছে, চিরদিন রাখবে নিচে, চিরদিন টানবে পিছে, চিরদিন রাখবে নিচে। এত বল নাই রে তোমার, এত বল নাই রে তোমার, সবে না সেইটা। বিধির বাঁধন কাটবে তুমি এমন শক্তিমান, তুমি কি এমনি শক্তিমান, আমাদের ভাঙা গড়া তোমার হাতে এমন অভিমান, তোমাদের এমনি অভিমান। বিধির বাঁধন কাটবে তুমি, শাসনে যতই ঘেরো আছে বল দুর্বলেরও, শাসনে যতই ঘেরো আছে বল দুর্বলেরও। হও না যতই বড়, হও না যতই বড়, আছেন ভগবান। আমাদের শক্তি মেরে তোরাও বাজবি রে, আমাদের শক্তি মেরে তোরাও বাজবি রে। বোঝা তোর ভারী হলে, বোঝা তোর ভারী হলে, ডুববে তোরে খান। বিধির বাঁধন কাটবে তুমি এমন শক্তিমান, তুমি কি এমনি শক্তিমান, আমাদের ভাঙা গড়া তোমার হাতে এমন অভিমান, তোমাদের এমনি অভিমান। বিধির বাঁধন কাটবে তুমি, বিধির বাঁধন কাটবে তুমি এমন শক্তিমান, তুমি কি এমনি শক্তিমান, আমাদের ভাঙা গড়া তোমার হাতে এমন অভিমান, তোমাদের
জন্মদিন এবং ভারতের স্বাধীনতা দিবস। আমরা বিস্তারিতভাবে শুনেছি শ্রী অরবিন্দের যে সময়টা তিনি বিপ্লবী আন্দোলনের সঙ্গে সংযুক্ত ছিলেন, সেই সময়েও যে তিনি আসলে তার জীবনের যে মূল লক্ষ্য অর্থাৎ মানুষের অন্তরের স্বাধীনতা, সেই কাজটি করে যাচ্ছিলেন। বাইরের দিক থেকে আমাদের যেরকম ধারণা আছে যে স্বাধীনতা সংগ্রামী ঋষি অরবিন্দ এবং তারপরে সাধক শ্রী অরবিন্দ, এই যে দুটি আলাদা তার জীবনের ভাগ, সেটি যে আসলে নিতান্তই বাইরের দিক থেকে আমাদের ধারণা ভুল, ভাস্কর সে সম্পর্কে আপনাদের বলেছেন। আমরা শুধু আরেকটি দিক একটু ভাববার চেষ্টা করব। শ্রী অরবিন্দ যখন স্বাধীনতা সংগ্রামের সঙ্গে যুক্ত, তখন তার যে লক্ষ্যটির কথা আমরা বেশি করে শুনি, সেটা হচ্ছে ভারতের রাষ্ট্রিক স্বাধীনতার লক্ষ্যে এমন একটি আন্দোলনকে সংগঠিত করে তোলা, যে আন্দোলন যে বিশেষ প্রশিক্ষিত এবং আরক্ষা এবং প্রশাসনের দিক থেকে অত্যন্ত উন্নত একটি জাতি আমাদের সমস্ত স্বাধীনতাকে হরণ করেছে, তাদের শক্তিতে তাদের উপযুক্ত হয়ে উঠে তাদের সঙ্গে সংগ্রামের মধ্যে দিয়ে স্বাধীনতাকে, রাষ্ট্রিক স্বাধীনতাকে ফিরিয়ে আনা। এটি অবশ্যই শ্রী অরবিন্দের বিপ্লবী পর্বের, জীবনের বিপ্লবী পর্বের অন্যতম প্রধান লক্ষ্য। কিন্তু এই যে আমাদের শক্তিকে যারা আমাদের প্রতিপক্ষ তাদের সমতুল্য করে তোলার জন্য প্রশিক্ষিত হওয়া, এর অন্তরালে শ্রী অরবিন্দের আরেকটি চিন্তা খুব সুনির্দিষ্টভাবে কাজ করেছিল, যেটি যে বন্দে মাতরম পত্রিকার কথা একটু আগে উল্লিখিত হলো, সেই বন্দে মাতরম পত্রিকায় তিনি বারবার লিখছেন। তিনি বলছেন যে আসলে এই আন্দোলনের অন্তরের প্রেরণা শুধুমাত্র মানুষই প্রেরণা নয়, অর্থাৎ মানুষের ভেতরের যে শক্তি, সেই শক্তিকে সংহত করেই স্বাধীনতা আন্দোলন সম্পূর্ণ করা যাবে না। কারণ স্বাধীনতা আন্দোলন আসলে ভগবানের একটি সুনির্দিষ্ট কর্মপন্থার রূপায়ণ, অর্থাৎ ভারতের রাষ্ট্রিক স্বাধীনতা এটি ভগবানের সুনির্দিষ্ট একটি পরিকল্পিত পথ, যে পথকে যদি সত্যি সত্যি আমাদের অনুসরণ করতে হয়, তাহলে ভগবানের শক্তিকে আমাদের ভেতরে জাগিয়ে তুলতে হবে। সুতরাং যেমন একদিকে প্রশিক্ষিত হতে হবে সংগ্রামী হিসেবে, সঙ্গে সঙ্গে অন্তরে একটা দিব্য শক্তিকে জাগ্রত করতে হবে, যা আমাদের স্বাধীনতা সংগ্রামের পথে এগিয়ে দেবে। যখন তিনি জাতীয়তাবাদের কথা বলছেন, আজকের দিনে যে জাতীয়তাবাদ ভীষণভাবে বিভিন্ন জায়গায় আলোচিত হচ্ছে, সেই জাতীয়তাবাদকে ব্যাখ্যা করতে গিয়ে শ্রী অরবিন্দ বলছেন যে জাতি বলতে আমরা কোনো নির্দিষ্ট অঞ্চলে অভিন্নভাবে জন্মেছে এরকম জনগোষ্ঠীকেই বুঝে থাকি। আসলে জাতীয়তার সংজ্ঞার ভেতরে একটা আধ্যাত্মিক ব্যঞ্জনা আছে, সেটি হচ্ছে ভগবান নিজেকে পরিপ্রকাশিত করতে চান মানুষের ভেতর দিয়ে, এবং এই মানুষের ভেতর দিয়ে তার যে সুনির্দিষ্ট এবং বিচিত্র পরিপ্রকাশ, সেইটি এক একটি জাতির মধ্যে দিয়ে এক এক রকম ভাবে প্রকাশিত হয়। সুতরাং জাতীয়তা হলো ভগবানের এই জগতে পরিপ্রকাশের একটি সুনির্দিষ্ট বিভঙ্গ মাত্র। জাতীয়তাকে এই দৃষ্টিতে তার আগে পর্যন্ত কেউ দেখেনি। সুতরাং আমরা যদি ভারতবাসীকে একটি জাতি হিসেবে চিহ্নিত করতে চাই, তাহলে তার অন্তরের আধ্যাত্মিক প্রেরণাকে আমাদের প্রথম অনুসরণ করতে হবে। এরপরে তিনি বলছেন যে এই জাতীয়তাকে যদি আমরা আমাদের ব্যক্তি জীবনের মধ্যে নিয়ে আসতে চাই, তার একেবারে প্রাথমিক পদক্ষেপটি হচ্ছে বিশ্বাস। বিশ্বাসকে অন্তরে প্রতিষ্ঠিত করা। কিসের বিশ্বাস?
না আমার অস্তিত্ব, আমার শক্তি, আমার কর্মদক্ষতা নিছক আমার নয়, তার ভেতর দিয়ে ভগবান কাজ করছেন। এই বিশ্বাসটি অন্তরে যদি আমরা প্রথিত করি, তাহলে আমরা যখন বাইরে এই জাতীয়তার প্রতিষ্ঠার জন্য আন্দোলনকে এগিয়ে নিয়ে যাব, তখন তা একটা অন্য ব্যঞ্জনা, অন্য গতি লাভ করবে। দ্বিতীয় যে বিশেষ অংশটি যার কথা মহারাজ বলছিলেন আমাদের, সেটি হচ্ছে শ্রদ্ধা। অর্থাৎ ভগবানের যে শক্তি আমাদের মধ্যে দিয়ে কাজ করবে, সেই শক্তির প্রতি আমাদের শ্রদ্ধাশীল হতে হবে। তবেই আমরা প্রকৃত অর্থে স্বাধীনতা সংগ্রামী হয়ে উঠতে পারব। এবং তৃতীয় যে মূল্যবোধ বা তৃতীয় যে শক্তি যেটি আমাদের মধ্যে দিয়ে কাজ করবে, সেটি হচ্ছে সমর্পণ। অর্থাৎ প্রয়োজনে আমার জীবনকেও আমার এই কাজের জন্য সমর্পণ করতে আমি এতটুকু দ্বিধাবোধ করব না। এই কথাগুলো যে শুধুমাত্র তত্ত্ব নয়, এই কথাগুলো যে শুধুমাত্র একটি আন্দোলনকে সংগঠিত করবার উপায় মাত্র নয়, সেটি আমরা দেখতে পাই যখন বন্দে মাতরম কাগজের ভেতর দিয়ে তিনি সমগ্র ভারতে এই স্বাধীনতার মন্ত্রকে ছড়িয়ে দিচ্ছেন। তখন যেভাবে তরুণ সমাজ তার এই কথার ভেতর দিয়ে নিজেরা ভীষণভাবে উদ্বেলিত হয়ে উঠছেন, তার প্রমাণ পেয়ে ভারতবর্ষের 4টি জায়গায় তরুণ সমাজ একত্রিত হয়ে সশস্ত্র স্বাধীনতা সংগ্রামকে অগ্রগামিতার পথ হিসেবে বেছে নিয়েছিল। একটি অবশ্যই বাংলায়, দ্বিতীয় পাঞ্জাবে, তৃতীয় মহারাষ্ট্র অর্থাৎ তখনকার দিনের বম্বে, এবং চতুর্থ চেন্নাই অর্থাৎ ম্যাড্রাস। এই যে 4টি কেন্দ্র, এই 4টি কেন্দ্রের তরুণ সমাজ প্রত্যেক বন্দে মাতরম সংখ্যায় তার লেখা পড়ে উদ্বেলিত হয়ে উঠছে। অথচ এই যে আলোড়ন, এই যে নিজেকে ত্যাগ করে দেওয়ার, নিজেকে সম্পূর্ণরূপে সমর্পণ করার যে ব্রত নিয়ে তারা আন্দোলনে অংশগ্রহণ করছেন, সেটি বাইরের দিক থেকে বিপ্লবী আন্দোলন হলেও ভেতর দিক থেকে ভগবানের নির্দেশকে পালন করবার একটি উপায় মাত্র। যখন তাকে, শ্রী অরবিন্দকে 48 নম্বর গ্রে স্ট্রিট থেকে গ্রেফতার করা হয়েছে এবং তাকে প্রথমে লালবাজার লকআপে রেখে পরে নিয়ে যাওয়া হয়েছে রয়েড স্ট্রিটের সেই কুখ্যাত পুলিশ সেলে, তখন তার ভেতরে একটা অসম্ভব দ্বন্দ্ব কাজ করছে, একটা অভিমান ভগবানের প্রতি। শ্রী অরবিন্দ বলছেন ওই উত্তরপাড়া ভাষণে একেবারে স্পষ্টভাবে 10,000 মানুষের সামনে তিনি বলছেন, আমি যখন দেখলাম যে আমার চারদিকে ওই কারাগারের ভেতরে, ওই পুলিশ লকআপের ভেতরে রয়েছে এমন সব বন্দীরা যাদের আমরা সামাজিক দিক থেকে অত্যন্ত নিম্ন স্তরের বলে ধরেছি, তখন ভগবানের প্রতি আমার অসম্ভব অভিমানে আমি বলছি যে একটা এমন কাজও নেই যা আমি তোমার নির্দেশ ছাড়া করেছি, তবুও আজকে তুমি আমাকে এইরকম একটা পরিবেশের ভেতরে এনে ফেললে। অসম্ভব অভিমান ধরে আমি যখন ভগবানের কাছে এই কথাটি বলছি, তখন আমার অন্তর থেকে জেগে উঠলো একটি বাণী। সেই বাণী ধ্বনিত হলো আমার সমস্ত ভেতরটায়। এবং সেই বাণী কি? দুটি শব্দ, ওয়েট অ্যান্ড সি, অপেক্ষা করো এবং দেখো। বলছেন যে মুহূর্তে এই শব্দবন্ধ আমার আন্তঃশ্রবণে ধ্বনিত হলো, সঙ্গে সঙ্গে আমার ভেতরটা একেবারে শান্ত হয়ে গেল। এই যে ভগবানের প্রতি অভিমান, আমার ভেতরে যে একটা ভয়ঙ্কর উদ্বেলিত হয়ে ওঠা, সে সমস্ত যেন শান্ত হয়ে গেল। তারপরে যখন তাকে শিফট করা হয়েছে কারাগারে, আলিপুর জেলে, বলছেন সেই সময়ে আমার ভেতর থেকে আবার ভগবানের কণ্ঠস্বর আমি শুনতে পেলাম। তিনি আমাকে বললেন, যখন আমার প্রয়োজন ছিল তোমার সঙ্গে একা একা বসে কিছু কথা বলার, কিন্তু তুমি এমন ভাবে তোমার কাজে ব্যস্ত ছিলে যে 1 মাস আগে তোমার কাছে এই আবেদন করা সত্ত্বেও
তুমি তাতে সাড়া দাওনি। অতএব আমাকে পরিস্থিতি এমন তৈরি করে দিতে হলো যাতে আমার আর তোমার ভেতরে এই একান্ত সংলাপ উচ্চারণের উপযুক্ত পরিসরে আমরা মিলিত হই। শ্রী অরবিন্দ বলছেন, তখন আমার মনে হলো 1 মাস আগে আমার ভেতরে ওই বাণী জেগেছিল যে আন্দোলন ছেড়ে তুমি চলে এসো, তোমার সঙ্গে আমার কিছু একান্ত আলাপ রয়েছে। আমার তখন মনে হয়েছিল এই আন্দোলন আমি ছাড়া কি করে পরিচালিত হবে, আমি যদি না থাকি তাহলে আন্দোলন পথভ্রষ্ট হতে পারে। এ ছিল আমার অহংয়ের কথা। ভগবানকে আমাকে ওই অহং থেকে বের করে আনবার জন্য এইরকম একটি পরিস্থিতি তৈরি করতে হলো। অর্থাৎ সমস্ত আন্দোলনে শ্রী অরবিন্দ যেমন বাইরের দিক থেকে পরিকল্পনা তৈরি করে সমগ্র ভারতবর্ষের তরুণ সমাজকে যুক্ত করেছিলেন স্বাধীনতা আন্দোলনের সঙ্গে, তেমনি অন্তরে তিনি একান্ত এবং একাগ্রভাবে অধ্যাত্ম সাধনায় যুক্ত ছিলেন এবং নিজেকে নিবেদন করেছিলেন। সুতরাং স্বাধীনতা আন্দোলনের ভেতর দিয়ে অগ্রসর হচ্ছিল তার যোগ সাধনার একটি দিক, যার বহিরঙ্গে হয়তো আমরা এই আন্দোলনের চেহারাকে দেখেছি, কিন্তু অন্তরঙ্গে অতিক্রান্ত হচ্ছিল একের পর এক পর্যায়ে, যার ভেতর দিয়ে একেবারে নতুন যে অধ্যাত্ম সাধনার প্রবর্তনা তিনি করেছেন, যার ভেতরে সন্ন্যাসের কথা নেই, যার ভেতরে একান্তভাবে এই পৃথিবীর কথা রয়েছে, এবং যার ভেতরে মানুষকে কোনো অবস্থাতেই ঘৃণা করবার, তাকে দোষী হিসেবে চিহ্নিত করবার এতটুকু জায়গা নেই। এই নতুন চেতনার যে উদ্বোধন, সেইটি তার মধ্যে দিয়ে আমরা দেখতে পাই। এমনকি যখন তিনি পন্ডিচেরিতে, যাকে তিনি বলেছেন কেভ অফ তপস্যা, সেইখানে রয়েছেন, প্রত্যেক দিনের খবরের কাগজ তিনি পড়ছেন, রাজনীতির প্রত্যেকটি অনুপুঙ্খ বিবরণ তার কাছে পৌঁছচ্ছে, রেডিও শুনছেন। সুতরাং ওতপ্রোতভাবে তিনি স্বাধীনতা আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন যখন তিনি তার পন্ডিচেরি পর্বেও ছিলেন। শুধু তাই নয়, তার ভেতরের যে অধ্যাত্ম শক্তি, তাকে তিনি প্রয়োগ করেছেন প্রত্যেকটি রাজনৈতিক ক্রান্তিকে অতিক্রম করবার জন্য। শুধুমাত্র ভারতবর্ষের নয়, সমগ্র পৃথিবীর রাজনৈতিক যে ঘটনাচক্রের আবর্তন, তার অন্তরালে শ্রী অরবিন্দের অধ্যাত্ম শক্তির এবং মায়ের অধ্যাত্ম শক্তির প্রত্যক্ষ প্রয়োগ আমরা যদি তাদের সেই সময়কার লেখা পড়ি এবং ঘটনা বলির দিকে নজর দিই, তাহলে আমাদের বুঝে নিতে অসুবিধে হয় না। সুতরাং শ্রী অরবিন্দের জীবনের সূচনা থেকে আর বাইরের দিক থেকে আমরা যেখানে বলি তার মর অস্তিত্বের প্রান্ত পর্যন্ত ছিল একটি অধ্যাত্ম সাধনার ক্রমিক অগ্রগতি, যা এখনো চলছে, এবং ভবিষ্যতের যে নতুন অধ্যাত্ম পথ, তা ক্রমে ক্রমে উন্মোচিত হচ্ছে তার শুরু করে যাওয়া সাধনার মধ্যে দিয়ে। এই সমাজ, এই লোক ব্যবহার, এই সম্পর্ককে অতিক্রম করে আমরা নতুন উন্মুক্ত এক অধ্যাত্ম চিন্তার পথে অগ্রগামী হয়েছি, যার সূচনা ঘটেছিল বিপ্লবী আন্দোলনের মধ্যে দিয়ে, সংগ্রামী অরবিন্দ ঘোষের জীবনের ভেতর দিয়ে, যার একেবারে একটা দরজা উন্মুক্ত হলো শ্রী অরবিন্দ যখন সচেতনভাবে মৃত্যুর অভিজ্ঞতার মধ্যে প্রবেশ করলেন। আজকে এই বিশেষ অনুষ্ঠানে যারা সমবেত হয়েছেন, তাদের সকলকে ব্যক্তিগতভাবে আমার অন্তরের শ্রদ্ধা জানাচ্ছি। যে 3টি সংগঠন, বিবেকানন্দ পাঠচক্র, ঐকতান অ্যাথলেটিক ক্লাব এবং শ্রী অরবিন্দ কেন্দ্র শখের বাজার মিলে এই অনুষ্ঠানটির আয়োজন করেছেন, তাদের আমার আন্তরিক কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা জানাচ্ছি। আর আজকের দিনে আমার পক্ষে যে সম্ভব হলো, এবং আমার যারা সহবক্তা ছিলেন তাদের পক্ষে যে সম্ভব হলো, আপনাদের সঙ্গে আমাদের ভাবনাকে ভাগ করে নেওয়ার, সেই জন্যে আপনাদের আরেকবার কৃতজ্ঞতা জানিয়ে শেষ করছি। নমস্কার, ধন্যবাদ। সুবক্তা লেখক শ্রী গৌতম বন্দ্যোপাধ্যায় মহাশয়
তার অসাধারণ প্রাঞ্জল বক্তব্য, সভাপতির বক্তব্য রাখলেন। এই বক্তব্যের সঙ্গেই আমাদের আজকের অনুষ্ঠান শেষ হচ্ছে। শুধু একটি নিবেদন আমি করছি এই আমাদের উদ্যোক্তাদের পক্ষ থেকে সবাইকে, যে আর আজ 11, 12, 13, 14, 15ই আগস্ট শ্রী অরবিন্দের 153তম যেদিন জন্মদিন, যেদিন জাতীয় পতাকা উত্তোলিত হবে এই ক্লাবের কর্তৃপক্ষ কাছে বিশেষভাবে আমার আবেদন, তখন যেন সেখানে শ্রী অরবিন্দের ছবি যদি রাখা হয় সবচেয়ে ভালো হয়। তার দু একটি কথা যদি বলা হয় আরও ভালো হয়। কারণ আমাদের দুর্ভাগ্য, ভারতবর্ষের 78তম স্বাধীনতা দিবস আমরা পালন করতে যাচ্ছি। এই 78 বছরে কোনো রাষ্ট্রীয় ক্ষেত্রে বা কোনো সার্বজনিক ক্ষেত্রে শ্রী অরবিন্দের জন্মদিন 15ই আগস্ট পালিত হয় না। শুধুমাত্র অরবিন্দ নিয়ে যারা কাজ করেন, যারা অরবিন্দের অনুরাগী, তাদের এই অনুষ্ঠান ছাড়া যেটি হওয়া উচিত ছিল সমস্ত ভারতব্যাপী একটি অনুষ্ঠান, শ্রী অরবিন্দের ছবি স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে অবশ্য কর্তব্য শ্রদ্ধা জানানো অনুষ্ঠান, সেটি আমরা দুর্ভাগ্যবশত আমরা ভুলে গেছি। কারণ আমাদের রাষ্ট্রনায়ক না এ বিষয়ে 78 বছর ধরে কোনো নজর দেননি। আপনাদের কাছে আবেদন, আপনাদের ক্লাবে যেন এটি যদি অন্তত ছবি রেখে দু একটি কথা বলা হয়, তাহলে আমরা অরবিন্দ অনুরাগী হিসেবে কৃতজ্ঞ থাকব। নমস্কার। এই ক্লাব এত অসাধারণ সুন্দর, আমি প্রথম এলাম এখানে, যে আপনাদের মানে ব্যবস্থা, এটি একটি অবিস্মরণীয় অভিজ্ঞতা। আর আমাদের সভাপতি গৌতমবাবু আপনাদের ধন্যবাদ দিয়ে দিয়েছেন, আমার ধন্যবাদ দেওয়ার কিছু নেই। এই 3টি প্রতিষ্ঠানের পক্ষ থেকে বেহালা বিবেকানন্দ পাঠচক্র, শ্রী অরবিন্দ কেন্দ্র শখের বাজার এবং শ্রী অরবিন্দ সোসাইটি বেহালা আর্কিডিয়া, আর আমাদের ঐক্যতান অ্যাথলেটিক ক্লাব, তাদের পক্ষ থেকে আপনাদের সবাইকে আগামী স্বাধীনতা দিবসের শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকের অনুষ্ঠান এখানেই আমরা শেষ করছি। আপনারা শেষ পর্যন্ত প্রায় 2.5 ঘন্টার অনুষ্ঠান যারা ধৈর্য ধরে শুনেছেন তাদের প্রতিও আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। নমস্কার, ধন্যবাদ, জয় হিন্দ।